জয়াগ্রাম, যেখানে আজও গান্ধী আশ্রম মানুষকে মনে করিয়ে দেয় অহিংসার বাণী। শান্ত এই গ্রামেই একটি পুকুরে 2 বছর ধরে লুকিয়েছিল এমন এক রহস্য, যার উত্তর খুঁজছিল একটি পরিবার। একটা বাচ্চা আর মা কি করতে করছে, দুইটা মানুষ একসাথে মারে পুকুরের তলাত গা। এই গ্রামেই ছিল 9 বছরের নোমানের ছোট্ট পৃথিবী। বাড়ির পাশের মাদ্রাসায় 2য় শ্রেণীতে পড়ত সে, আর সৎ ভাই সাগর ছিল তার পরম আপনজন। এটা আমাদের এই এলাকার দুশের গ্রামের কেউ মানে এটা কল্পনা করে না, এটা তো আমরা স্বপ্ন কল্পনা করি না যে এই ছেলেগুলা যে এই কাজ করবে। 2024 সালের মার্চ মাসে হঠাৎ নিখোঁজ হয়ে যায় নোমান ও তার মা। শুরু হয় তদন্ত। একটি বন্ধ হয়ে যাওয়া মোবাইল ফোনের সিগন্যাল তদন্তকারীদের নিয়ে যায় জয়াগ থেকে ঢাকার সবুজবাগে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর জন্য তাদের চোখের পানি পড়ছে এখানে। শেষ পর্যন্ত তদন্ত ফিরে আসে সেই গ্রামে, সেই পুকুরের কাছে। কি ঘটেছিল সেই রাতে? কেন এই শান্ত গ্রামের একটি পুকুর হয়ে উঠল 2 বছরের এক রহস্যের কেন্দ্রবিন্দু? প্রিয় দর্শক, স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ। একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যাওয়া এসব অপরাধ আর অনিয়মের অনেক কিছুই আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতেই আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। কিছু সত্য মাটির নিচে চাপা পড়েও নিজের পথ খুঁজে নেয়। একটি পরিবার বাইরে যতটা সাধারণ, ভেতরে ততটাই জটিল, ততটাই রহস্যময়। কে আপন কে পর, সেই হিসেব গুলিয়ে জন্ম নেয় সবচেয়ে জটিল প্রশ্ন। 2 বছর আর একটি মাত্র উত্তরের অপেক্ষা। ক্রাইম সিনের এই পর্বে থাকছে তার আদ্যোপান্ত। প্রায় 1 যুগ আগে নোয়াখালীর সোনাইমুড়ির জয়াগ গ্রামের আবুল কালাম আজাদ। জয়াগবাসী তাকে এক নামে চিনতেন, আবু আমিন। সরকারি আমিন আসছিল, লোকেরা আসে, মানুষের লোকেরা এমন কিছু ছিল। আবু আমিন তখন 75 বছরের বেশি বয়সী। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর 2য়বার বিয়ে করেন তিনি। প্রথম সংসারে ছিল 6 ছেলে ও 4 মেয়ে। 2য় বিয়ের আগেই মারা যান 1 মেয়ে। অন্যদিকে কনে সুবর্ণচরের কমলা খাতুনের বয়স তখন 22 বছর। কমলারও এটি ছিল 2য় বিয়ে। দুজনের বয়সের ব্যবধান ছিল অনেক, কিন্তু বয়সের সেই ব্যবধান পেরিয়েই শুরু হয় নতুন একটি সংসার। ওয়াইফ মারা যাওয়ার কারণে দীর্ঘদিন থেকে উনি এইভাবে ছিলেন। হয়তো ওনার ছেলের বউরা নাই, তার খেদমত চলতেছে না। তখন আমাদের এলাকাতে একটা লোক আসে, মাটি সর্দার বলা হয়, আম্মদ নামে। ওর সাথে কীভাবে যেন উনি কংগ্রোমাইজ করেন। কংগ্রোমাইজ করার পরবর্তীতে উনি ওই সর্দারে এই মেয়েটাকে দেখাইছে। আর ওই সর্দারের বাড়ি হলো এই ভিকটিমের বড় বোনের বাড়ির পাশে। বিয়ের 3 বছর পর আবু আমিন এবং কমলার নতুন সংসারে জন্ম নেয় নোমান। ঘটনার সময় তার বয়স মাত্র 9 বছর। বাড়ির পাশের একটি মাদ্রাসায় 2য় শ্রেণীতে পড়ত সে। 1-এর রেজাল্টও খুব ভালো ছিল, 2তেও খুব ভালো ছাত্র হিসেবে পরিচিতি ছিল। তাকে মাদ্রাসায় তার মা আসা নেওয়া করতো। তার ভাইদেরকেও দেখতাম মাঝে মধ্যে ছোট ভাই হিসাবে যেভাবে আদর সোহাগ করার দরকার ওইভাবে করতো। প্রথম সংসারের 10 সন্তানের মধ্যে বর্তমানে বেঁচে আছেন 2 ছেলে ও 1 মেয়ে। মারা যাওয়ার আগে কি উনি ওনার সন্তানদের ভিতরে বা উত্তরাধিকারদের ভিতরে ওনার জায়গা জমি এগুলো কি বন্টন করে দিয়ে গেছিলেন? জি, এই বাড়িটা সম্পূর্ণরূপে উনি একটা ভাগ বন্টন করে দিয়েছে। এখানে তার মেজো ছেলেকে দিয়েছিল, ওই ছোট ছেলে সাগর যিনি রাজনকে দিয়েছিল এই বিটাতে, দক্ষিণ বিটাতে। তারপরে এখানে একটা দোতলা টিনের ঘর ছিল। রাজনে এখানে একটা মুরগির ফার্ম করবে এই কথা বলে অর্ধেক জায়গা ছোট ছেলে যে নোমানের মাধ্যমে পড়ছে, অর্ধেক জায়গা রাজনের ভাগে পড়ছে। তারপরে আমি সব থাকাকালীন ঘরটা করে দিয়ে গেছে। তারপরে এই জায়গাটুকু নোমানকে দিয়েছে, হ্যাঁ। আর ওখানে হলো সাগরকে দিয়েছে এবং বাবুলকে দিয়েছে। আর এই মেজো জায়গায় ছেলেটারে এই ঘরটার
পজিশনটা দিয়ে গেছে। এখন মেজো বড় ছেলের এই ঘরটা এখানে করা হয়েছে এই কারণে যে পরবর্তীতে পুকুর ভরাট করে তারা ওইদিকে চলে যাবে, মেজো ছেলের এদিকে। বাড়ির ভিটা বন্টনের পাশাপাশি আরেকটি সিদ্ধান্ত এই পরিবারের সদস্যদের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। মৃত্যুর আগে আবু আমিন তার দ্বিতীয় স্ত্রী কমলার নামে 20 ডেসিমেল এবং ছেলে নোমানের নামে 30 ডেসিমেল, মোট 50 ডেসিমেল জমি লিখে দিয়ে যান। তদন্তে এই জমির আনুমানিক মূল্য প্রায় 1 কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে। এই দ্বন্দ্ব এটা নিয়ে বিরোধ হচ্ছে। হিসাব করে দেখতেছে 6 ভাইয়ের লগে আরেক ভাই, 7 ভাই 4 বোন, তাদের ভাগে ছোট ছেলে আরো বেশি পাইতেছে। এইটাই হয়তো তাদের ভিতরে মনোক্ষোভ ভাব ছিল। মেজো ছেলে সে বলছে আমারে বাবার সম্পত্তির উপরে নিয়ে মাটি দিবেন, আমি মারা গেলে। এছাড়া বাড়ির গাছের ফলমূলের ভাগ নিয়েও কমলা ও প্রথম ঘরের এক ছেলের বউয়ের সাথে মনোমালিন্য ছিল বলে জানা গেছে। তো কাজলে দেখা যেত যে এই গাছের বিভিন্ন ফল ফলাদি, এই আপনার বিভিন্ন দেখতে পাচ্ছেন এই যে বাগান, বিভিন্ন আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, তারপরে তাল গাছ, নারিকেল, সুপারি, এগুলা যেমন গাছের ফল টল, এগুলো নিয়ে বেশিরভাগ তার সাথে ঝগড়াঝাটি হইতো। তবে সম্পর্কের ছবিটা পুরোপুরি সাদা কালো ছিল না। আবু আমিনের প্রথম সংসারের সন্তানদের একজন জিয়াউর রহমান সাগর। সম্পত্তি নিয়ে বিরোধের অভিযোগ থাকলেও স্থানীয়দের ভাষ্যে সাগর তার সৎ ভাই নোমানকে বিশেষ স্নেহ করতেন। মাঝে মধ্যে নোমানকে বাজারে নিয়ে যেতেন, কিনে দিতেন এটা ওটা। আমার কাছে আসতো, বাচ্চারে মনে করেন সদে পাতি লই দিত, সিপ লই দিত, খানা লই দিত। ছোট ভাই নোমান শুধু সাগর নয়, সাগরের বড় যত ভাই ছিল সবাই, আমার ওইখানে দোকান ছিল, এখানে দোকান ছিল, এখানে আসিও হেরা খাওয়ায়, কি সুন্দর হেরা খাওয়ায়, নেয়, চলে। আবার মাদ্রাসায় যিনি ইঞ্জিনিয়ার ছিল উনি মাদ্রাসায় পৌঁছায় দিয়ে আসতেন, আবার ছুটির সময় সে একা একা চলে যেত। সাগর বাবার মৃত্যুর পর বিদেশ থেকে দেশে ফিরে কমলা ও নোমানের নামে লিখে দেয়া জমিগুলো ফেরত দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। বিদেশে তো আসি, যখন শুনছি এটা নামে দিয়ে গেছে, হাতারে দিয়ে গেছে, হাতারের ঘরের হোলারে দিয়ে গেছে, এরকম এই জায়গা সম্পত্তি আমাদেরকে ফিরিয়ে দাও। এই বিরোধের মধ্যেই চলছিল একই বাড়িতে বসবাস। মা ছেলে যে সাগর একই ঘরে থাকতো, মা ফাঁকাইতো, ছেলে খাইতো। এর মধ্যে 10 লাখ টাকায় একটি জমি বিক্রির বায়না করা হয়। তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী কমলা খাতুন ও তার ছেলে নোমান ভাগে 1 লাখ টাকা পাওয়ার কথা থাকলেও তাদের দেয়া হয় মাত্র 30,000 টাকা। বলছে যে জনের দলিল দিবেলা, যার করতে জন বেচে এরকম বলছে দলিল দিবেলা। তো 1000 টাকা গেছে, আমার টাকা আমরা বুঝিয়ে দিলে আমি দলিলগুলো দেবো, আর আমার 1 টাকা বুঝিয়ে আনানোর জন্য আমি দলিল দিতেন না। পরে সাগরে বলছে তোর দলিল তো দিবি তোরও মারি গেলাম, তোর কোনো টাকাই দেওয়া হইবে না, তুই দলিল দিতে না মানি। তুই উইয়াই আমার বাপা জায়গা সম্পত্তি বিকিন খাইবার লাগে, মাও দুনুকা পড়িস, এটা খাবার তো করে খাওয়ান যাইতে না। এটা নিয়ে বেদাল টাদাল করছে, এটা আমার ফোনও বলছে আমাদের। কিন্তু এই বায়না যখন হয় তখন কি ওই কমলা খাতুন কোনো ধরনের আপত্তি করছিল? সেটা জানি না, কিন্তু যখন এই লোক এই যার থেকে আমি নিচ্ছি যখন বায়না করে, তখন আমি ওই জায়গায় তখন ছিলাম। আরো এলাকার লোকজন ছিল, কমলা খাতুনও ছিল, তখন ওই সবার উপস্থিতিতে টাকাটা তারা দেখছি রিসিভ করছে। কিন্তু এখন এর মধ্যে ইন্টারনালি কি হচ্ছে সেটা তো আমরা জানি না। জমির বায়নার টাকা নিয়ে বিরোধের পর সাগরকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছিলেন কমলা। দ্বন্দ্বের পরে তার সৎমা তাকে বলছিল যে তাহলে তুমি আমার এই ঘরে বসবাস করতে পারবে না, তোমার 1 সপ্তাহের ভিতরে তুমি চলে যাবে এই ঘর থেকে, তুমি যাই তুমি ঘর দিয়ে নাও। তো এটাও তার মনে একটা খুব, তার একটা সে আঘাত পেয়েছে যে আমার ঘর নাই, আমি কোথায় যাব এখন। নিখোঁজ হওয়ার 4-5 দিন আগে বাড়ির কাছেই থাকা ছোট বোন হোসনে আরা বেগমের বাসায় যান কমলা ও নোমান। ঘরের কাছের পুকুরে মাটি কাটা নিয়ে সন্দেহ ও উদ্বেগ জানান কমলা। হুরাবার কথা আসলে ব্যাখ্যা হুরাই এখানে গড়বা দিব তারা, পরে আমাদের পুকুরে 1 মাথা খুনি করে 1 মাথা হুরার, এখানে হুমকি দুমকি দিছে। তো এখানে বাজারে কার কইতো আছে, তা না আরো কই গেছে। কয়েকদিন পর কল করলে কমলার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। 4-5 দিন হরে ফোন দিছে, ফোন বদ্ধ।
বদ্ধবারা তার বাইয়ে ফোন দিছে দেশেতন আর বাইয়ে ফোন দিছে আর ইয়ার ফোন কমলার ফোন বদ্ধ কা তুই যে ছাইয়া তাই যায় না পর আর হোলা হাঁটাইছি আর হোলাইগার হাঁটাইছে তার হোলাইগে খালা করে বলেছে আর তোর খালা তো নাই তোর খালা তো বাদ গেছে হারাই গেল মোবাইল বদ্ধ দেখি আর মনে হয়েছে আর বোনের মারিয়ে গেলেছি। বিষয়টি আরও ভালোভাবে খতিয়ে দেখতে কমলার বাড়ি যান তার আরেক ভাগ্নে। তাকেও জানানো হয় কমলা ও নোমানকে পাওয়া যাচ্ছে না, কিন্তু কেন তাদের নিখোঁজের বিষয়টি আগে জানানো হয়নি এমন প্রশ্নের সন্তোষজনক উত্তর মেলেনি। আসি দুপুর 12টার সময় আসার পরে এদের সাথে কেন বসি কথা বললাম যে আমার খালাম্মার নাই, খালাম্মা তো ফোন রিসিভ করে না, খালাম্মা কই? এরা বলতেছে কই গেছে আমরা তো জানি না। তুই না জানলে আপনারা আমার জানাইছেন নাকি ফোন দি? যখন কইছে ফোন দিয়ে জানাইছেন, এরা আর কিছু কোনো কথা বলে না। সাগর, শ্যামলী ও কাজল সেলিমকে সুবর্ণচরে তাদের বাড়ি ফিরে যেতে বলেন এবং পরবর্তী করণীয় সম্পর্কেও জানান। আরও এদের ছেলেগুলো আসলো, টিপু সবাই আসলো। এরা বলছে এদের মুখের কথা আর কি, এরা বলছে যে কি ঠিক আছে আপনারা আরও একটু ভালো করে দেখেন কোন জায়গায় গেছে উনি, আমরাও দেখি দোনোগিরি একসাথে গিয়ে আমরা থানায় জিডি করুন যে ফাইতেছি না, এই কথা কই এদেরকে ফাড়াই দিছে। কমলা ও নোমান নিখোঁজ, তার ওপর বাড়িতে মাটি কাটার দৃশ্য দেখতে পান তারা। স্বজনদের মনে তখন আশঙ্কা তৈরি হয়, মা ও ছেলেকে হত্যা করে কি মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে? এটি তখন ছিল তাদের সন্দেহ, প্রমাণ নয়। এদিকে একসাথে করার কথা থাকলেও কমলার স্বজনদের ছাড়াই সোনাইমুড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন সাগর। জানান তার সৎ মা ও ভাইকে পাওয়া যাচ্ছে না। সাগর কাকা ওনারা আম্মা নিখোঁজ হওয়ার পরে আমার হাজবেন্ডকে নিয়ে জিডি করছে, বলছে যে উনি যখন ওনার বাপের বাড়িতে চলে গেছে আর উনি আসে নাই, তো না আসার কারণ হয়তো উনিও পরকীয়া হয়তো কারোর সঙ্গে সম্পর্ক থাকতে পারে, যেহেতু বাপ মারা গেছে, মা তো জোয়ান মানুষ, বুড়ো বৃদ্ধ বয়সে উনি বিয়ে করছে, তো মহিলাটা কিন্তু ওনার সাথে অনেক বয়স্ক, তো সেহেতু মা হয়তো পরকীয়া করে চলে গেছে। আমরা শুনতাম যে কেউ বলতো যে নোমান হয়তো নাই, তাদের বাসা যেখানে শহরে যেখান থেকে আসছে ওইখানে চলে গেছে, আবারও শুনতাম যে নোমান উদাহ হয়ে গেছে। এক একজন মুখ থেকে এক এক কথা শুনতাম। চিডির তদন্ত কর্মকর্তাকে নিয়ে কমলার ছোট বোন হোসনে আরার বাসায় যান সাগর। বলেন এ বাসায় আসার পর থেকে নোমান আর কমলাকে পাওয়া যাচ্ছে না। এছাড়া সাগর হোসনে আরার বাড়িওয়ালাকে বলে আসেন কমলা 50,000 টাকা নিয়ে প্রেমিকের সাথে বোনের বাড়ি থেকে পালিয়েছে। সাগরী আছে, সাগরের লগে আরো লাগিয়ে আছে, আর হুলুস আছে, 3 জন আছে। আর এসে কর আর বোন আয় কিচ্ছি, আর বোন আয় গুন জ্বালাইছে, আর বোনের আয় বার করে দিতাম, নয় আল্লাহ আর ধরে যাইব, ধরে নিয়ে আর তুন কবিয়ত বার করবো আর কিচ্ছি। এ বাস্তবতায় 2024 সালের 11 মার্চ নোয়াখালী নারী ও শিশু আদালতে মামলা করেন কমলার ছোট বোন রহিমা। মামলায় কমলার সৎ ছেলে সাগর ও রাজন এবং মৃত 2 সৎ ছেলের স্ত্রী শ্যামলী ও কাজলকে আসামি করা হয়। আমি বললাম কি মায়ের লোক কাটলো যা কিছু করো বাইরে যা হেদের বাড়ির থেকে বাড়ি গেছে, আমরা তো জানিও না শুনিও না। এখন আঙ্গরও উল্টে তারা মামলা করি জিডি করি আমাদেরকে ফাঁসাইতেছে, আমাদের লোক মনে হয় মারছে তারা, নো মারলে তারা এত বড় কাহিনী কেন করতেছে? তখন আমাদের সন্দেহ হয়েছে এদের উপরে। সন্দেহ হবার পরে ধরেন আমি আমার ওয়াইফেরে বাদী করি, আমি ধরেন কোর্ট থেকে মামলা করছি। আসলে মামলার বাদী যিনি রহিমা বেগম, তিনি 2024 সালে আমার নিকট আসেন যে জয়াকে তার এক বোন আছে এবং বাগিনী আছে, ওরা নাকি অপহরণ হয়েছে, ওদেরকে পাইতেছে না খুঁজে। পর আমি ব্যাপারটা জানলাম, জানার পর আমি বিজ্ঞ নারী শিশু ট্রাইব্যুনাল 2-তে একটা অপহরণের মামলা দায়ের করি 7/30 দ্বারাই। আদালত জেলা গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দেন, কিন্তু ডিবি পুলিশের তৎপরতা মামলার বাদী রহিমার মনে আশার বদলে বাড়ায় সংশয়। পরে ডিবি ধরেন এখানে গেছে তদন্ত করার পরে তদন্ত সবগুলো এতে ক্লিয়ার পাইছে, পাওয়ার পরে ধরেন উনি গাড়িতে উড়ালাইছে আসামি, উড়াই আসামির গাড়িতে আবার নামায় থুই চলে আইছে। যখন থুই আইছে আমাদের ওনার প্রতি সন্দেহ হয়েছে। আসলে মক্কেল তো আর বুঝে না কোন স্টেজে আসামিকে ওয়ারেন্ট দিতে পারবে, কোন স্টেজে দিতে পারবো না। একজন আয়ুর ক্ষমতা কতটুকু সেটা তো মক্কেল বুঝে না, আমরা বুঝি।
এখন সেই ইনভেস্টিগেশন অফিসার, তাকে তো অ্যারেস্ট করার পাওয়ার দেওয়া হয়নি, অথবা আদালত ওয়ারেন্টও দেয় নাই। তো সেই ক্ষেত্রে সে এদেরকে আনবে কীভাবে? আর আনতে হতো যদি ওয়ারেন্ট বলে চালান দিতে হয়, তাহলে আদালত থেকে ওয়ারেন্ট হইতে হবে। তদন্তে অসন্তুষ্ট হয়ে তদন্তকারী কর্মকর্তা বদলের জন্য আদালতে আবেদন করেন মামলার বাদী। আদালত তদন্তকারী কর্মকর্তা ও সংস্থা দুটোই বদলে দেন। ভিকটিমদের উদ্ধার করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি নোয়াখালীকে নির্দেশ দেন আদালত। পারিবারিক বিরোধ যেখানে বিশেষত সম্পত্তি রয়েছে, সেই ঘটনাগুলোর পরিণতি অনেক সময় ভয়ানক হয়ে থাকে। এই ঘটনার তদন্তের পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ওমর ফারুক। ওমর, আপনাকে স্বাগত। এই ঘটনায় আমরা দেখলাম যে আবুল কালাম দুটি বিয়ে করেছেন এবং প্রথম ঘরে তার বেশ কয়েকজন সন্তান ছিলেন এবং অনেকেই সেখানে আসলে পরবর্তীতে মারাও গেছেন, কয়েকজন বেঁচে ছিলেন। এবং দ্বিতীয় স্ত্রী এবং সন্তানকে তিনি মৃত্যুর আগে তার সম্পত্তি লিখে দিয়ে গিয়েছিলেন। এই সিদ্ধান্ত তিনি কেন নিলেন? কেন তাদেরকে সম্পত্তি লিখে দিতে হলো, বা সেটির সমান ভাগ বটোয়ারা কেন হলো না? লিখে দেওয়ার বিষয়টা একটা বড় প্রশ্ন। এবং এই যে পুরো ঘটনা, সেটা হচ্ছে প্রথম পক্ষের যে স্ত্রী এবং মানে তার সন্তানদের ভেতরের যে ক্ষোভ, এই ক্ষোভের একটা বড় কারণ কিন্তু এটা ছিল। এবং প্রথম পক্ষের সন্তানদের সাথে দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং সন্তানদের কোনো বিরোধ বা সমস্যা ছিল কিনা, এমন কোনো বিষয়, এই প্রশ্ন কিন্তু আমরা ওই গ্রামবাসী যারা আছেন আগের মেম্বার তাদেরকেও করেছি। তারা বলেছেন যে বিয়ে করার সময় এই ধরনের কোনো আপত্তি বা এই ধরনের কোনো সমস্যার কথা তারা জানতে পারেননি। একই বাড়িতে থাকলে, এমনকি ভাইয়ে 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 বোনে, চাচাতো ভাই, মামাতো ভাই, এই ধরনেরও কিন্তু জায়গা জমি, তারপরে হচ্ছে গাছপালা থাকলে সেগুলোর ফলটল নিয়ে কিন্তু এক ধরনের বিরোধ তৈরি হয়, মনোমালিন্য এটা কিন্তু হয়। সেটা কিন্তু খুব বড় কোনো বিষয় নয়। তারপরেও কেন এতগুলো জায়গা লিখে দিয়ে গিয়েছেন সেটা নিয়ে কিন্তু ক্ষোভ ছিল। এবং সেই প্রশ্ন কিন্তু আমরা যদি আইনজীবী, তারপরে হচ্ছে যে আপনার তদন্ত কর্মকর্তা, গ্রামবাসী অনেককেই করেছি, তারা আমাদেরকে যেটি বলেছেন সেটি হচ্ছে যে আবু আমিন, যেই নামে তাকে চিনতেন, তিনি আসলে এই পরের যে দুইজন তাদের আসলে ভবিষ্যৎ একটু নিশ্চিত করতে চেয়েছিলেন। কারণ হচ্ছে যে যেই ছেলেটা নোমান, যাকে পাওয়া যাচ্ছে না, তার বয়স মাত্র হচ্ছে 9 বছর। একে রেখেই তিনি মানে একদমই শেষ বয়সে তিনি বিয়ে করেছেন। কয়দিন বাঁচবেন সেটা নিয়ে তারও কিন্তু একটা সন্দেহ ছিল। তো সেই কারণেই আসলে এই সামনের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে অনেকেই ভাবছেন। কমলা ও নোমান নিখোঁজ হওয়ার পরে তার যে সৎ পরিবারের যে সন্তানরা, তারা হচ্ছে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিচ্ছিলেন। তারা বলছিলেন যে তিনি হয়তো ভেগে গেছেন। এই ধরনের কোনো সম্পর্ক তার গ্রামের অন্য কারোর সাথে ছিল কিনা, সেটি কি গ্রামবাসী কি বলছেন বা তাদের স্বজনরা কি জানাচ্ছেন? না, এই ধরনের কোনো সম্পর্কের কথা আসলে জানা যায়নি। এই ঘটনা যখন এই নিখোঁজের ঘটনাটা ঘটে, তখন কিন্তু মানে দুই ধরনের ভাষ্য এসেছে। একটা হচ্ছে যেটা হচ্ছে যে সৎ ছেলে বা পরিবার, আগের পরিবারের, তারা বলছিলেন যে তাদের যে সৎ মা, তার বয়স কম, তাকে মাঝে মাঝেই দেখা যেত যে তিনি অনেকক্ষণ ধরে মোবাইল ফোনে কথাবার্তা বলছেন, অর্থাৎ তার একটা পরকীয়ার সম্পর্ক রয়েছে, এই ধরনের একটা বক্তব্য তারা প্রতিষ্ঠার চেষ্টা করছিলেন। হ্যাঁ, তারা দিচ্ছিলেন আর কি। আর অন্যদিকে এই যে জমি জমা নিয়ে বিরোধ, তারপরে হচ্ছে কমলাকে নানান সময় হুমকি দেওয়া হয়েছে এবং এই হুমকির কারণে তাকে অপহরণ করা হয়েছে এবং মেরে ফেলা হয়েছে, এরকম একটা বক্তব্য কিন্তু আসছিল। এবং এই যে পর্যায়ে আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখলাম, এখানে দাঁড়িয়ে আসলে তদন্ত কর্মকর্তা বা কারোই বলার উপায় ছিল না আসলে কোন ভাষণটা সত্য। মানে এখানে একটু আসি যে তদন্ত কর্মকর্তা যাকে প্রথম কমলার বোন মামলা করার পরে যাকে তদন্ত কর্মকর্তা দেওয়া হলো এবং পরবর্তীতে তিনি বাদী হিসেবে সেই তদন্ত কর্মকর্তা পরিবর্তনের কথাও বলছিলেন, এটি কেন? তারা কি তদন্ত কর্মকর্তা এবং যাদেরকে আসামি করা হলো তাদের মধ্যে কোনো ধরনের যোগসাজশ, কিংবা তারা আসলে সেই জায়গাটিতে কেন সন্তুষ্ট হতে পারছিলেন না? তারা তো চাচ্ছিলেন যে তার বোনের ছেলে অনেকদিন ধরে পাওয়া যাচ্ছে না, উদ্ধার। তারা তো যেটা হয় স্বজনরা তাড়াতাড়ি চান। কিন্তু এই মামলাটির, উনি যেই মামলাটি করেছেন সেটি হচ্ছে যে আপনার সিআর মামলা, মানে কোর্ট যে রেজিস্ট্রার, মানে কোর্টে মামলা করা যায়, আদালতে গিয়ে মামলা করা যায়, সেই মামলা। এই মামলার যেই লিমিটেশন হচ্ছে সেটি হচ্ছে যে
আইনজীবী মানে আপনার মামলার যে আইও বা তদন্তকারী কর্মকর্তা তিনি চাইলে এই কাউকে অ্যারেস্ট করতে পারেন না। ধরেন গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ বা আটক করে জিজ্ঞাসাবাদের সুযোগ নেই। আদালত যদি ওয়ারেন্ট দেন তখন আবার তিনি করতে পারেন। তো হচ্ছে তিনি এই ডিবির যে কর্মকর্তা তিনি যখন দায়িত্ব পান তিনি আসলে এই ঘটনাস্থলে গিয়েছিলেন এবং বাদী যাদেরকে আসামি করেছেন তাদের সাথে কথা বলেছিলেন এবং বাদীর যে অভিযোগ সেটি হচ্ছে যে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য বা যে কারণে হোক গাড়ি তোলার পরে তারপরে আবার নামিয়ে দিয়েছেন এবং এটা বাদীর চোখে হচ্ছে এটা হচ্ছে গ্রেপ্তার করার পরেও তিনি হয়তো কোনোভাবে ম্যানেজ হয়ে তাদেরকে ছেড়ে দিয়েছেন। কিন্তু আমরা কিন্তু এই বাদীরই আইনজীবী তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে আসলে ঘটনা তেমন না, সিআর মামলা এবং জিআর মামলার যে পার্থক্য এবং যে লিমিটেশন সেই কারণেই আসলে তিনি চাইলেও তখন অ্যারেস্ট করতে পারতেন না, সেই কারণে তাকে অ্যারেস্ট করা হয় নাই। তো এই বিষয়টা আসলে তাদের একটা আপত্তির বিষয় ছিল। তবে মামলার ধরন পরিবর্তনের পর সেই সংশয় কেটে যায় এবং কিছুটা অগ্রগতি পরবর্তী ধাপেই আমরা দেখি। ওমর, এই প্রসঙ্গ ধরে আবারও আপনার কাছে ফিরব। একটা বন্ধ মোবাইল ফোন 2 বছর পর আবার চালু হয়, সেই একটা সিগন্যালই বদলে দেয় পুরো তদন্তের গতিপথ। কখনো নিয়ে যায় রাজধানীর অলিগলিতে, কখনো ফিরিয়ে আনে সেই পুরনো গ্রামে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই সূত্র কি শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে সত্যের কাছে? দেখব বিরতির পর। স্বাগত ক্রাইম সিনে। তদন্তের দায়িত্ব পান একজন নতুন কর্মকর্তা। শুরু হয় নতুন করে অনুসন্ধান, নতুন কৌশলে। ফোনের সূত্র ধরে এগোতে থাকে তদন্ত, আর মাসের পর মাস অপেক্ষার পর একটি কাঙ্ক্ষিত সংকেত মেলে। এই সংকেতে তদন্তকারীদের নিয়ে যায় এক শহর থেকে আরেক শহরে, এক হাত থেকে আরেক হাতে। ওয়ার্কশপ কর্মী, ফেরিওয়ালা, বাড়িওয়ালা প্রত্যেকের কাছেই লুকিয়েছিল পরবর্তী সূত্রের চাবিকাঠি। শেষ পর্যন্ত এই তদন্ত কাকে সামনে নিয়ে আসে? কমলা ও নোমান অপহরণের ঘটনায় দায়ের করা পিটিশন মামলার তদন্তের দায়িত্ব পান সিআইডির এসআই হুমায়ুন কবির। 2024 সালের 2রা জুন মামলার তদন্ত শুরু করেন তিনি। আমি 50-50 ধরে নিয়ে তদন্ত আরম্ভ করি। এমনও দেখা যায় তদন্ত ক্ষেত্রে যে এক পক্ষ আরেক পক্ষকে ফাঁসানোর জন্য অনেক সময় আত্মগোপনে থেকেও মামলা দায়ের করে। এটাও আমার মাথায় যেমন ছিল, আবার তাদেরকে পাওয়া যাচ্ছে না, তাদেরকে কীভাবে উদ্ধার করা যায়, যদি বেঁচে থাকে তাহলে উদ্ধার করতে হবে। বিজ্ঞ আদালতের আদেশ ছিল যে ভিকটিমদেরকে উদ্ধারপূর্বক প্রতিবেদন দাখিল করতে হবে। জয়াগে আবু আমিনের বাড়ি পরিদর্শন করেন হুমায়ুন কবির। এ সময় আসামিরা কমলাকে ঘিরে তাদের সন্দেহের কথা জানান। ডাইভার্ট করার চেষ্টা করতো সবসময় তদন্তকারী অফিসারকে যে তার মা হয়তো বা কারোর সাথে পরকীয় সম্পর্ক করে কোথাও চলে গেছে। নোমান অবশ্যই কোনোদিন ফেরত আসবে, কনফিডেন্স নেই বলতো ফেরত আসবে। জিজ্ঞেস করার চেষ্টা করলে যে এত কনফিডেন্স কেন ফেরত আসবে, তারা বলতো যে নোমান তো এখানে সম্পত্তির অংশ পাবে, নোমান তো সম্পত্তির জন্য হলো একদিন আসবে, এখানে ফেরত আসবে আবার। এমনকি আসামিরা কমলা ও নোমানকে দ্রুত উদ্ধার করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে চাপও দেন। আসামিরা আমাকে সবসময় করতে যে স্যার যেভাবে বের করেন, বের না করলে তো স্যার আমরা বাঁচতে পারতেছি না। সিআইডির তদন্তকারী কর্মকর্তা মামলার বাদী ও বিবাদী দুপক্ষের কথাই শোনেন। দুই পক্ষ কথা শোনার পরে আমি একটা ধূম্রজালের মধ্যে ছিলাম, মানে আমি পুরোপুরি ধূম্রজাল। দুই পক্ষ মানে দুই ধরনের বক্তব্য। এবার তদন্তের মনোযোগ নির্দিষ্ট কিছু প্রমাণের দিকে। সিআইডি জানতে পারে কমলা খাতুন 2টি মোবাইল ফোন ব্যবহার করতেন। তদন্তকারীরা তথ্য প্রযুক্তির মাধ্যমে খোঁজ নিতে থাকেন ফোন দুটি আবার কখনো সচল হয় কিনা। আসামি পক্ষ বললো যে ভিকটিম একটা সিম ব্যবহার করতো, একটা সিম একটা মোবাইল ব্যবহার করতো। এরা আমাকে একটু এখানে ভুল তথ্য দিয়েছে। পরে যখন আমি বাদী পক্ষের সাথে আরও গভীরভাবে কথা বলি তখন তাদের তথ্য মতো জানা যায় যে আসলে ভিকটিমের 2টা মোবাইল ছিল। তখন আমার আসামিদের প্রতি আস্তে আস্তে সন্দেহের তীরটা বাড়তে থাকে, যে মনে হয় যে কোনো কিছু একটা গাবলা আছে, এরকম আমার কাছে মনে হয়। 7-8 মাস পর একটি গুরুত্বপূর্ণ সিগন্যাল পাওয়া যায়, কমলার একটি মোবাইল ফোন সচল। তখন ওইটার আমি কল লিস্ট আনলাম। কল লিস্ট আনার পরে কল লিস্ট পর্যালোচনা করলাম, প্লাস যে ওই সিমটা কার নামে, কে সেই ব্যক্তি সিম ইউজ করতেছে সেটা আমি তার রেজিস্ট্রেশন সহ এনআইডি আইডেন্টিফাই করি। তো সেক্ষেত্রে দেখা যায় যে ওই ব্যক্তির বাড়ি নরসিংদী। ওইখানে আমি নিজস্ব সোর্স লাগাই ওই ব্যক্তির আইডেন্টিফাই করি ব্যক্তিটাকে। তো দেখা যায় যে ওই
ব্যক্তির নাম হলো জুয়েল রানা, মানে ওই সিমটা জুয়েলের নাম হলেও মানে ওই সিমটা তার ওয়াইফ ব্যবহার করে। তো থেকে জুয়েল রানাকে আমাকে পেতে হবে, জুয়েল রানাকে পেলেই হয়তো জিজ্ঞাসাবাদ করলে আমরা কোনো না কোনো তথ্য পাবো। সচল হওয়া মোবাইলটি জব্দ করতে অভিযানে নামে সিআইডি। তবে গোয়েন্দা তথ্য তাদের নিয়ে যায় রাজধানীর সবুজবাগের নন্দীপাড়ায়। এই দিনের 2টায় হঠাৎ করে সিভিলের 27 জন লোক আসলো। এরা অনেক ঘোরাঘুরি করলো, ঘোরাঘুরির পরে এক পর্যায়ে ওনারা জিজ্ঞাসা করলাম যে ভাই আপনারা ঘুরতেছেন বা সাইনবোর্ডটা দেখতেছেন, ঘটনাটা কি? তখন উনি কইল যে আপনার নাম কি? আনোয়ার। আমি জি। আপনার ওই দোকানে একটা ছেলে কাজ করে, ওই রানা কইরা নাম, চিনেন কি না? আমি কি জি। তো ওনারা একটু দরকার। তখন আমি ওনারা জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার? তখন উনি আমার কাগজ দেখাইলো যে এই ঘটনা, একটা মোবাইল উনি ব্যবহার করে, মোবাইলটাতে একটা সমস্যা আছে। তারপরে আমি রানারে ডাক দিলাম। ওয়ার্কশপ কর্মী জুয়েল মিয়া রানা, বাড়ি নরসিংদী জেলায়। বাড়ি বাড়ি গিয়ে পুরনো জিনিসপত্র কেনেন এমন এক ফেরিওয়ালার কাছ থেকে 300 টাকায় প্রায় অকেজো একটি মোবাইল ফোন সেট কিনেছিলেন রানা। সেটটি তিনি তার স্ত্রীকে ব্যবহার করতে দেন। একই বাসাতে থাকি আর কি। আসার পরে আমার বলছে আমার কাছে একটা মোবাইল আছে। আমি কত? উনি বলছে তুই নিলে 300 টাকা দিস। তো 300 টাকাটা নিছি আর কি। তারপরে আমার ওয়াইফরে দিছি। কোনো কাজ টাজ করার লাগে নাই? না না, এই ডিসপ্লে আসছিল না আগেতে, এমনি দেওয়া করছি, পরে দিছি আর কি। কয়েকদিন ইউজ করার পরে স্যারেরা আসছে। এখন তদন্তকারীদের সামনে নতুন একটি প্রশ্ন, আরিফ ফোনটি কোথা থেকে পেলেন? ফেরিওয়ালা আরিফের খোঁজে নামে সিআইডি। জানা যায় আরিফ এখন তার গ্রামের বাড়ি নরসিংদীতে। সেখান থেকে ডেকে আনা হয় আরিফকে। আরিফ জানান তিনি ভাঙাড়ির ব্যবসা করেন। রাজধানীর সবুজবাগ এলাকার বিভিন্ন বাসাবাড়ি থেকে পুরনো মালামাল কেনাবেচা করাই তার পেশা। 6-7 মাস আগে বটতলা শাহীবাগ এলাকার একটি বাসা থেকে পুরনো বই খাতা এবং একটি অচল মোবাইল ফোন কিনেছিলেন। সেই ফোনটি পরে পৌঁছেছিল রানার কাছে। বললো যে স্যার আমি একটা বাসা থেকে এই ফোনটা নিয়েছিলাম, অনুমান সে বললো 3-4 মাস আগে নিয়েছিলাম এরকম। আমাদের হুরা সন্দেহ তখন হয়ে গেছে যে তারা মারিয়ে লেছে, তারা যে মারিয়ে লেছে হুরা সন্দেহ হয়ে গেছে যখন মোবাইলে গেছে। এবার মোবাইল সেট বিক্রেতার মুখোমুখি হওয়ার পালা। আরিফকে সঙ্গে নিয়ে সিআইডি বটতলা শাহীবাগের ইতালিয়ান ভিলায় যায়, নিচতলার 1D ফ্ল্যাট, যে বাসা থেকে মোবাইল ফোনটি সংগ্রহ করেছিলেন আরিফ। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় আরিফ যার কাছ থেকে ফোনটি কিনেছিলেন তিনি আর সেখানে থাকেন না। সিআইডি বাড়ির মালিকের কাছে আগের ভাড়াটিয়ার তথ্য চায়। পরে দেখার পরে দেখলাম যে না আছে ওনার ফর্মটা, পরে ওনার ফর্মটা দিয়ে দিলাম ওনাদের কাছে। ফর্মে লেখা নাম সাইফুল ইসলাম, পিতা আবুল কালাম আজাদ, গ্রাম জয়াগ, থানা সোনাইমুড়ি, জেলা নোয়াখালী। মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য মিলিয়ে সিআইডি নিশ্চিত হয় এই সাইফুল ইসলামই মামলার 2 নম্বর আসামি সাইফুল ইসলাম ওরফে রাজন। তার এটা আমি আরও নিশ্চিত হওয়ার জন্য আশেপাশে যে দোকানগুলো আছে বাসার নিচে যারা মুদি দোকান টাকান আছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করি যে এই বাসায় কারা ছিল বা কে বা কারা ছিল। এখান থেকে মোটামুটি আমি অনেকগুলো নির্ভরযোগ্য তথ্য পাই যে রাজনই এখানে ছিল। রাজন আবার একটা দোকান থেকে বাকি খেয়েছিল, ওই বাকির খাতার আমি আবার নাম্বারটা কালেক্ট করি। বাকি যে ছিল যে মহিলা ওনার সাথে কথা বলি, দেখি যে ওই যে নাম্বারটা লেখা আছে রাজনের সেই নাম্বার এবং আমার যে আসামির নাম্বার তখন ম্যাচ করে, তখন আমি শিওর হই যে রাজনই এখানে এই বাসায় ছিল। তদন্তে এটি হয়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ সূত্র। ভিকটিম আছে কিনা তখন আমার এটা পুরো সন্দেহ হয়। বাড়িওয়ালি আরও জানান বিদেশে চলে যাওয়ার কথা বলে বাসা ছেড়েছেন রাজন। ভদ্রলোকের আমি যতটুকু শুনছি রিক্সার গ্যারেজ ছিল, এখানে রিক্সার গ্যারেজ ছিল, আমি যতটুকু শুনছি আর কি, এতটুকুই জানি। যাওয়ার সময় বলছে যে বাহিরে চলে যাবে, এই জন্য বাসা চেঞ্জ করে ফেলতেছে। অন্য আসামিরা বাড়িতে থাকলেও এতদিন রাজন দেশেই আত্মগোপনে ছিলেন। তাহলে কি এবার দেশ ছেড়েছেন তিনি?
তদন্তকারী কর্মকর্তা মোবাইল ফোন জব্দের বিষয়টি আদালতকে অবহিত করেন এবং মামলাটিকে কোর্ট রেজিস্ট্রার সিআর মামলা থেকে নিয়মিত জেনারেল রেজিস্ট্রার জিআর মামলায় রূপান্তরের আবেদন করেন। সিআর মামলায় আসামিকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়ার সুযোগ নেই, এমনটাই তদন্ত কর্মকর্তার আবেদনের যুক্তি। তদন্তকারী কর্মকর্তা তো বারবার বলতেছে যে যদি আমি টিট ফর এফআইআর হিসেবে না দেয়, আসামিকে আমি যদি রিমান্ডে না নিতে পারি, মামলাটা যদি জিআর না হয়, তাহলে বা আমি উদ্ঘাটন করতে পারবো না। কিন্তু আদালত এ পর্যায়ে মামলা জিআরে রূপান্তর না করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং তা তামিলের জন্য থানা পুলিশকে নির্দেশ দেন। থানা পুলিশ সাগরকে গ্রেফতার করে। সিআইডি সাগরকে জেল গেটে জিজ্ঞাসাবাদের সুযোগ পায়। জেল গেটে জিজ্ঞাসাবাদ করে তো আসামির কাছ থেকে কোনো রিকভারি নাই, কোনো উদ্ধারও নাই, কোনো কিছুই পাই নাই। এদিকে হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হয়ে আসেন সাগর, আবার ফিরে যান স্বাভাবিক জীবনে। জেল থেকে আসলো, তাহলে তো মামলা নিষ্পত্তি, সন্দেহ মানুষের না আসারই কথা। আর তার মধ্যে বিন্দু মাত্র এটা মানে সে তার কোনো আতঙ্ক ছিল। এখানে আসি দাবা খেলতো, ওই পাশে আমার সঙ্গে বসে খেলতো, এখানে টুলদি খেলতো অন্য লোকের সঙ্গে। হ্যাঁ, স্বাভাবিক। একটা মার্ডার লোক কি এভাবে স্বাভাবিকভাবে চলা সম্ভব না। কয়েক মাস পর নিখোঁজের ফোন উদ্ধার হওয়া তদন্তে নতুন গতি এনে দেয়। এই প্রসঙ্গে আমরা বিস্তারিত জানবো। সহকর্মী ওমর ফারুক রয়েছেন আমাদের সঙ্গে। ওমর, নিখোঁজের ফোন পাওয়ার পরও তদন্তের অগ্রগতি হচ্ছিল না আশানুরূপ, কেন? এখানেও আসলে সেই মানে কোর্টে মামলা হওয়া এবং থানায় মামলা হওয়ার যেই পার্থক্য, সেই পার্থক্যটাই আসলে এটার একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছিল। এই ঘটনার মানে এই মোবাইলটা উদ্ধার হওয়ার পরই সিআইডির যে আইও, তিনি ভেবেছিলেন যে খুব দ্রুতই এই ঘটনাটির আসলে রহস্য তিনি উদ্ঘাটন করতে পারবেন, যেহেতু একটা মোবাইল পাওয়া গিয়েছে। এবং মোবাইল পাওয়া গেছে কার কাছে? যাকে সন্দেহ করে বাদী একটা মামলা করেছেন এবং তিনি দ্বিতীয় আসামি ছিলেন সম্ভব। হ্যাঁ, এবং দ্বিতীয় আসামি তো এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে মোবাইলটা উদ্ধার হওয়ার সাথে সাথে কিন্তু মামলার যে আইও, তিনি হচ্ছে আদালতে দুইটা আর্জি দেন যে এই মামলাটিকে যেন সিআর থেকে জিআর করা হয়, অর্থাৎ থানায় মামলা নিয়ে তাকে তিনি যেন অ্যারেস্ট করতে পারেন এবং রিমান্ড নিতে পারেন, সেটি যেন করা হয়। অর্থাৎ আসামিদের প্রতি তার সন্দেহ আরো পাকাপোক্ত হচ্ছিল এবং তাদের জিজ্ঞাসাবাদ, নিবিড় জিজ্ঞাসাবাদের তিনি প্রয়োজন বোধ করছিলেন। কিন্তু যেহেতু উনি তাদেরকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করেছেন এবং জেল গেটে জিজ্ঞাসাবাদ করার কারণে কিন্তু যেই কার্যকর যেই তথ্য, সেই তথ্যগুলো তিনি আসলে পাননি। এমনকি যার কাছ থেকে এই মোবাইলটি মানে জানা গেল যে মোবাইলটি নিয়ে গিয়েছে, তাকে পর্যন্ত কিন্তু অ্যারেস্ট করা যায়নি। অ্যারেস্ট করা গেছে সাগর এবং কাজল এবং শ্যামলীকে, এই তিনজনকে অ্যারেস্ট করা গেছে এবং আদালত সাগরকে কারাগারে পাঠিয়েছেন এবং তাকে 3 দিনে জেলগেটে রিমান্ডের নির্দেশ দিয়েছেন এবং বাকি দুজনকে কিন্তু তিনি জামিন দিয়েছেন। কিন্তু মূল যাকে ঘিরে এখন সন্দেহ, এই পর্যায়ে সন্দেহ, বলা হচ্ছে যে যিনি আসলে মোবাইলটা বিক্রি করেছেন ওই ফেরিওয়ালার কাছে, তাকেই কিন্তু আসলে জিজ্ঞাসাবাদ করা গেল না। এই কারণে কিন্তু এই পর্যায়ে আমরা আরো একটা বিষয় দেখছিলাম যে সাগর নিজেও কখনো কখনো ভিকটিম সাজার চেষ্টা করছিলেন, যে তার এবং তার পরিবারকে এক ধরনের হয়রানির মধ্যে ফেলা হচ্ছে এবং তিনি বলতে যাচ্ছিলেন উদ্ধার অভিযান যেন খুব দ্রুত সম্পন্ন হয় এবং যারা নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারে তিনিও আসলে যে সেই বিষয়টি চান যে উদ্ধার হোক, সেটি আসলে তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করছিলেন। নানান ধরনের ছল চাতুরি তো ছিলই। মানে এই পর্যায়ে তদন্ত কর্মকর্তাকে মানে নানানভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। একটা হচ্ছে যে বলা হচ্ছে তারা বলছিল যে একটা আদালতে গিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, সেটা বলা হচ্ছিল যে তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে এই মোবাইলটা মানে ভিকটিম কয়টা মোবাইল ব্যবহার করতেন। সাগর এবং হচ্ছে রাজন, তারা যেই তদন্তকারী কর্মকর্তা তাকে বলেছেন যে একটা মোবাইল ব্যবহার করতেন, কিন্তু কর্মকর্তা কিন্তু তদন্ত করতে গিয়ে তিনি দেখেছেন যে আসলে 2টা মোবাইল ব্যবহার করতেন। এই যে তথ্যর ক্ষেত্রে যে এক ধরনের নয়ছয় করা হলো, চালাকি করা হলো, এটাও কিন্তু যে মামলার বাদী যাদেরকে সন্দেহ করছেন তাদের উপরে যে মামলার তদন্তকারী কর্মকর্তা তার যে সন্দেহ, সেই সন্দেহকে কিন্তু আরও বেশি
পোক্ত করে, অর্থাৎ তাদেরকে ঘিরে কিন্তু সন্দেহ দিনে দিনে কিন্তু আরো বেশি ঘনীভূত অর্থাৎ হচ্ছিল। তদন্ত শহরের বাইরে গিয়ে রাজধানী পর্যন্ত পৌঁছলেও ঘুরে ফিরে আবারও সেই গ্রামেই ঘনীভূত হচ্ছে। এই প্রসঙ্গে আবারও আপনার কাছে ফিরবো ওমর। একটি সূত্র থেকে আরেকটি সূত্র এভাবেই এগিয়ে চলে তদন্ত। প্রশ্ন হলো, ফোনের সূত্র ধরে কি আসলেই খুলবে 2 বছর আটকে থাকা রহস্যের জট? আসামিরা কি ধরা পড়বে? আর সেই পুকুর যার কথা বারবার ঘুরে ফিরে আসছে এই গল্পে, তদন্তে তার নিচেই কি লুকিয়ে আছে সত্য? দেখব বিরতির পর। আবারও স্বাগত ক্রাইম সিনে। আদালতের একটি নতুন নির্দেশ বদলে দেয় তদন্তের গতি, আর তারপর একে একে সামনে আসে এমন কয়েকজনের নাম যারা এতদিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছিলেন। নিবিড় জিজ্ঞাসাবাদে অবশেষে শেষ হয় ছল চাতুরির খেলা। আর গ্রামের সেই পুকুর যাকে ঘিরে এতদিন কমলার স্বজনদের সন্দেহ ঘুরপাক খেয়েছে, সেখানেই হয় চূড়ান্ত অভিযান। কি উঠে আসে পুকুরের গভীর থেকে, আর কিভাবে মেলে 2 বছরের সব প্রশ্নের উত্তর? রিমান্ডে এনে আসামিদের জিজ্ঞাসাবাদের সুযোগ পেতে আবারও সিআর মামলাকে জিআর মামলা হিসেবে গণ্য করার আবেদন করেন সিআইডির তদন্ত কর্মকর্তা। এবার আদালত আবেদন মঞ্জুর করেন। আদেশ সোনাইমুড়ি থানা ওসি স্যার পাওয়ার পর এটা নিয়মিত মামলা রুজু করেন। রুজু করে মামলার আবার তদন্তভার সিআইডিতে হ্যান্ড ওভার করেন। পরবর্তীতে এই মামলার তদন্তকারী অফিসার হিসেবে আবার আমাকে নিযুক্ত করা হয়। আমি তখন আবার নতুন জিআর মামলা হিসেবে তদন্ত শুরু করি। তদন্তকারী কর্মকর্তার ধ্যান জ্ঞান এবার আসামিদের গ্রেফতার করা। কিন্তু আমার মূল টার্গেট ছিল আসলে, যেহেতু মোবাইল উদ্ধার হচ্ছে রাজনের কাছ থেকে, রাজনকে আগে ধরবো, রাজনকে ধরার পরে তাকে জিজ্ঞাসাবাদ করব, পরবর্তী অন্য আসামিদের টার্গেট থাকবে। 2026 সালের মে মাসে এসে তদন্তে ঘটে বড় পরিবর্তন। ময়মনসিংহের কোতোয়ালি থানার ভাটিকাশর এলাকা থেকে গ্রেফতার করা হয় সাইফুল ইসলাম ওরফে রাজনকে। মোবাইলের বিষয়ে জিজ্ঞাসাবাদে বলতেছে যে এটা মোবাইলটা নাকি তার বাবার মোবাইল ছিল। আমাকে বললো যে মোবাইলটা তো আমার বাবার ছিল, আমার বাবা মারা যাওয়ার পর ফোনটা আমি নিয়ে গেছি। পরদিন সন্ধ্যায় সোনাইমুড়ি 0 পয়েন্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় জিয়াউর রহমান ওরফে সাগর এবং তদন্তে উঠে আসা সহযোগী আশিকুর রহমান টিপুকে। এখানে এসে তারা টিকিট কেটে তারা অলরেডি অপেক্ষা করতেছে, বাস আসলেই তারা ঢাকার দিকে মুভ করবে। তো আমরা গোপন সংবাদ পাই যে আমাদের আসামি 2জন এখানে আছে। সাথে সাথে আমার টিম মুভ করে এবং আমরা টিম সহ এসে তাদেরকে এখান থেকে ধৃত করি। আদালতের অনুমতিতে 3 অভিযুক্তকে রিমান্ডে নেওয়া হয়। সত্য উদ্ঘাটন করতে সিআইডি আশ্রয় নেয় কৌশলের। এই মোবাইলটা বের করে দেখাই যে এই মোবাইলটা সেই মোবাইলটা কিনা যেটা তোমার মা ব্যবহার করতো, তুমি দেখো এটা। হ্যাঁ, তখন রাজন দেখে স্বীকার করে যে হ্যাঁ স্যার এই মোবাইলটা সেই মোবাইল আমার মা ব্যবহার করতো। তখন আমি প্রশ্ন করি যে এই মোবাইল তাহলে তুমি কোথায় পেলা? তখন দায়ীরা চাপানোর চেষ্টা করে তার ভাই সাগরের উপর। সাগর আমাকে বলছিল যে তুই ফোনটা ঢাকায় নিয়ে যা, ঢাকায় নিয়ে যাওয়ার সময় তুই নদীতে কোথাও ফেলে দিস। আমাদের যে সিআইডির অন্য সদস্য আছে সেটা আবার তারা ধারণ করে, ভিডিওটা রেকর্ড সহ ধারণ করে। রাজন যে বক্তব্যটা দিল, এই বক্তব্যটা তার সামনে দেখায় যে দেখো তোমার ভাই কিন্তু এই বক্তব্য দিচ্ছে। তো তখন সে মানে একেবারে ঘামতে থাকে। সে অনেকক্ষণ কথা বলে না, চুপ করে থাকে, কোনো প্রশ্ন উত্তর দেয় না। শেষ পর্যন্ত যারা মুখে এক পর্যায়ে সে মানে স্বীকার করে ফেলে আর কি, স্যার আমার আম্মা তো নাই। এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ড ও মরদেহ গুমের বর্ণনা দেন। সিআইডি বলছে কমলা ও নোমানকে হত্যার পরিকল্পনা করা হয় ঘটনার 3 মাস আগে। নিখোঁজের 20 দিন আগে সুবর্ণচরে বোনের বাসায় বেড়াতে যাওয়া কমলাকে ডেকে আনা হয়। সাগরিয়ায় ফোন দিয়ে চলিয়ে গিয়ে আপনি এতদিন বেয়ানকা মানে লাইডের কথা ক আর বনু মাদ্রাসার ভুঁর কথা কর। ঘটনার দিন সাগর ও রাজনের ভাগ্নে শিহাব ঘুমের ওষুধ কিনে আনেন। পরে সেই ঘুমের ওষুধ কমলা ও নোমানের খাবার পানির জগে মিশিয়ে দেওয়া হয়। ওই পানি পান করে কমলা ও নোমান বেঘোর ঘুমে আচ্ছন্ন হন। যখন রাত্রে 2টা-2:30 বাজে ঘুমতো তারা, তখন তারা এই ভিক্টিমদের ঘরে প্রবেশ করে। আর সাগর তো এক পাশে এই ঘরেই থাকতো। কিন্তু প্রথমে তারা গলায় গামছা পেঁচ দেয়, গামছা পেঁচ দিয়ে শ্বাসরোধ করে, বালিশ চাপা দেয়। এভাবে তারা শ্বাসরোধ করে তাদেরকে
হত্যা করে আর কি, দুজনকে একইভাবে, বাচ্চাটাকেও এবং তার মাকেও। ওই কমলা খাতুন তার মুখ দিয়ে একটু রক্ত বের হয়েছিল, রক্তটা আবার ল্যাপের কভারে লাগছিল, তখন এটাকেও তারা প্রমাণ নষ্ট করার জন্য পুরো ল্যাপের কভারটাই তারা পুড়ে ফেলে। তারপর পুকুরে আগে থেকে খুঁড়ে রাখা 10 হাত গভীরে গর্তে পুঁতে ফেলা হয় তাদের। ভিকটিমদেরকে উভয়কে উলঙ্গ করে ফেলে। উলঙ্গ করার উদ্দেশ্য হলো এটাই, আমি তাদেরকে প্রশ্ন করি যে এই কাজ কেন করা হয়েছে, তারা তো মুসলিম। তারা বলছে যে যাতে কোনো কাপড় চোপড় না থাকে, কাপড় চোপড় থাকলে হয়তো আলামত থেকে যাবে, সহজে পরিচয় শনাক্ত হয়ে যাবে, যার কারণে তারা ভিকটিমদেরকে উলঙ্গ করে এবং উলঙ্গ করে সেই কাপড় নাকি তারা আগুন দিয়ে উঠানে পুড়িয়ে ফেলছে। তারপর আর আগে ভিকটিমের যে কমলা খাতুন যে ভিকটিম, তাকে আগে শোয়াইছে, এর পরবর্তী তার বুকের উপর বাচ্চাটাকে শোয়াইছে, শোয়ে তারা মাটি চাপা দেয়। এবার কমলা ও নোমানের মরদেহ উদ্ধার অভিযান। ঠিক কোথায় মা ছেলেকে গুম করা হয়েছে তা নিশ্চিত হতে গ্রেফতার 3 আসামিকে আলাদা আলাদাভাবে পুকুর পাড়ে আনা হয়। আলাদা আলাদা নেওয়ার উদ্দেশ্য হলো যে তারা মানে এক একজন ভিন্ন ভিন্ন জায়গায় দেখায় কিনা, নাকি 3 জন এক জায়গাতেই দেখায়। তো তখন আমরা যখন তাদেরকে সিঙ্গেল নিয়ে যাই এবং তাদের 3 জনের দেখানোটাই একই জায়গায় ছিল। পুকুর তো আসে পানিতে ভর্তি, তখন আগে তো পুকুর সেচতে হবে। তখন আমরা পুকুর সেচের আগে করি 4টা মেশিন, পানি সেচার মেশিন ব্যবস্থা করি, তারপরে কাজের লোকের ব্যবস্থা করি, করার পরে সারা রাত আমরা এটা পুকুর পানি সেচি এবং সকালবেলা পানি সেচা শেষ হয়। কিন্তু মাটি কাটার শ্রমিকরা কোনো কুল কিনারা পাচ্ছিলেন না। এক পর্যায়ে তারা হাল ছেড়ে দেন। মাটি খোঁড়া অর্ধেক হয়েছে, আবারও বৃষ্টি এসে আবারও অনেক পানিতে ভরপুর হয়ে গেছে, আবারও দ্বিতীয়বার পানি সেচা লাগছে। সেচার পরে দেখা গেল যে আসলে যারা এখানে মাটি খুঁড়ছে, যারা শ্রমিক, এরাও ক্লান্ত হয়ে গেছে কাজ করতে করতে। তো আমি আবার বারবার আসামিদের সাথে কথা বলছিলাম যে তোমরা কি আমাদেরকে ভুল তথ্য দিচ্ছ কিনা। আসামিরা বারবার আশ্বস্ত করতেছিল যে কয় না স্যার, এখানেই আছে, এখানেই পাবেন। কাকতালীয়ভাবে আবু আমিনের বাড়ির পাশেই মেলে মাটি কাটার অত্যাধুনিক যন্ত্র, আর তাতেই উঠে আসে 2 বছর পুরনো রহস্যের সমাধান। আসলে মূলত ডেড বডি দুটো ছিল এই উঁচু গাছগুলো দেখতে পাচ্ছেন, এই কোণাটায় এখানেই ছিল। তারপরে বেকুটা বসাইছিল এই জায়গায়, এখান থেকে তারপরে মাটিগুলো খুঁড়ে উপরে ওঠায় এবং ওই মাটি খোঁড়ার সাথে সাথে ভিকটিমদের চুল, হাড়, মাথার খুলি টুলি সব উঠে চলে আসে। কমলা ও নোমানের কঙ্কাল উদ্ধার হওয়ার ঘটনা জয়াকবাসীর কাছে ছিল অবিশ্বাস্য। যদি এটা উদ্ধার না হইতো, তাহলে সমাজের মানুষ এটা কোনোদিনও বিশ্বাস করতো না। কিলে বিশ্বাস করতো না কি আদর, মহব্বত, ভালোবাসা, এই ভালোবাসা ভিত্তির দিকে মারতে হারেনি। হাজার হাজার বিক্ষুব্ধ গ্রামবাসী এই ঘটনার বিচার নিজেদের হাতে তুলে নিতে চেয়েছিলেন। চরম উত্তেজিত, মানে তারা মব সৃষ্টি করবে, আমাদের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়ে তারা গণপিটুনি দিয়ে মেরে ফেলবে, এরকম মানে চরম উত্তেজনা তাদের মধ্যে বিরাজ করছে। এবং তো শেষ পর্যন্ত আমরা অনেক কষ্ট করে আসামিদেরকে সেভ করতে সক্ষম হয়েছি আর কি, আমরা এখান থেকে নিয়ে যেতে পারছি। মা ছেলে হঠাৎ গায়েব হয়ে গেছে, আর ওরা এলাকায় এমনভাবে চলছে যে আসলে কিছুই হয় না, তো মানুষ ক্ষুব্ধ হবে না। মানে আমি যদি চোখে না দেখতাম তখন আমি বিশ্বাসও করতাম না যে এরকম কিছু এরা করছে। আমি তো আজও আমার বিশ্বাস এখনো আসে না যে মা এবং বাচ্চাকে সে মারছে। বৈজ্ঞানিকভাবে পরিচয় নিশ্চিত হতে পুকুর খুঁড়ে পাওয়া কঙ্কাল পাঠানো হয় সিআইডির ডিএনএ ল্যাবে। এটা আসলে প্রকৃতপক্ষে সেই ভিকটিম কিনা, বিচারকালে সেই বিতর্ক যেন সৃষ্টি না হয়, সেই জন্য আমি এটা ডিএনএ করার চিন্তা করি, যে আমরা ডিএনএ করাই রাখবো। অলরেডি ডিএনএ রিপোর্ট হাতে পেয়েছি, ডিএনএ রিপোর্টও এবং এটা ম্যাচ করেছে যে ওই যে ছোটো নোমান এবং তার মায়ের সাথে তার ডিএনএ ম্যাচ করেছে, মানে তার ছেলে, তারা জৈবিক মা এবং ছেলে। আবার নোমানের যে সৎ ভাই, যে আসামি রাজনের সাথে ডিএনএ ম্যাচ করেছে, যে তারা জৈবিক সৎ ভাই 2 জন পরস্পর। আর কমলা খাতুনের ভাই ইসমাইল এবং বাদী যে এই মামলা রহিমা, তাদের সাথে ডিএনএ ম্যাচ করেছে, যে তারা জৈবিক ভাই বোন। মানে এখন নিশ্চিত আমাদের এই তদন্ত একেবারেই প্রপারলি প্রুফ হয়েছে যে এই ভিকটিম সেই ভিকটিম এবং এই ভিকটিমকেই আসামিরা হত্যা করেছে এবং এখানে গুম করেছিল। সিআইডি জানিয়েছে বাকি আসামিদের গ্রেফতার করার চেষ্টা চলছে। শিগগিরই এ মামলার চার্জশিট আদালতে জমা দেয়া হবে। ছোট শিশু, তার তো সম্পত্তি কী জিনিস বা জগরা ফাসাদ কী জিনিস,
বা ক্ষোভ, কারোর প্রতি রাগ, এটা তো আসলে সে কিছু বুঝতোই না। বা তার নামে তার পিতা জমি লিখে দিয়ে গেছে, এটারও তো তার বোঝার কোনো অধিকার ছিল না। কিন্তু কোনো কিছু বোঝার আগেই যে সে নির্মমভাবে হত্যার শিকার হয়েছে, এটা আমার কাছে সবচেয়ে ব্যথিত করছে এই নিঃস্ব শিশুটার জন্য। আমি তো এদের মৃত্যুদণ্ড আবেদন করি। এই কারণে, কারণ তো তারা একটা মানুষ এত হিনিয়াস হইতে, মানুষ সম্পদের জন্য লোভ থাকতে পারে, এরকম হিনিয়াস হইতে পারে না। কারণ একটা লোকদেরকে তারা মারি, তারা জীবিত উলঙ্গ কবর দিছে, মাটি দিছে, 10 ফুট মাটি নিছে। লিখে দেওয়া সম্পত্তির 10 হাত মাটির নিচেই নির্মম পরিণতি। এই ভাগ্যের পরিহাস নিয়ে আরও আলোচনা করব। সহকর্মী ওমর ফারুক আছেন আমাদের সঙ্গে। ওমর, এই যে ঘটনাটি ঘটলো, যে যেই বাড়িতে থাকতেন কমলা, তার ছেলে নোমান, কিংবা এই হত্যাকাণ্ডের যারা একই জায়গায় থাকতেন, এবং সেই বাড়ির আঙিনাই তাদের এমন একটি সমাধি, প্রথমবার যখন ধরা পড়লো বা সেখান থেকে এই মরদেহগুলো উদ্ধার করা গেল, কঙ্কাল দেহাবশেষ, সেই সময় গ্রামবাসীর প্রতিক্রিয়া কী ছিল? তারা তো ক্ষুব্ধ হয়েছিলেন। 3 জন আসামি এসে সুনির্দিষ্টভাবে দেখিয়ে দিয়ে গিয়েছে আলাদা আলাদাভাবে, তারপরেও কিন্তু গ্রামবাসী বিশ্বাস করেন না যে তারা এই ঘটনাটি ঘটিয়েছে। পরে যখন এই ঘটনাটি প্রকাশ পেল এবং সেখান থেকে মা এবং ছেলের এই মানে দেহাবশেষ বেরিয়ে আসলো, তখন কিন্তু মানে ক্ষোভ, যেটা হচ্ছে একসময় সহমর্মিতা ছিল, এটা একসময় প্রচণ্ড ক্ষোভের রূপ নেয়। এবং গ্রামবাসী এবং মানে তদন্ত কর্মকর্তা, ওদের সাথে আমরা যদি কথা বলে জেনেছি যে তাদেরকে আসলে মপ করে একদম গণপিটুনি দিয়ে সেখানেই মেরে ফেলার একটা চেষ্টাও কিন্তু সেখানে হয়েছিল। কিন্তু এই পুলিশ আগে থেকে কিন্তু ভেবেছিল যে এরকম একটা ঘটনা তারা আসলে তীব্র জনরোষের মুখে পড়তে পারে, এই জন্য পুলিশ আগে থেকেই বাড়তি প্রস্তুতি নিয়ে গিয়েছিল। গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। অর্থাৎ প্রচণ্ড ক্ষোভ কিন্তু আসলে ছিল। এটিও ভাগ্যের নির্মম পরিহাস যে যেই সম্পত্তির জন্য সৎ মা এবং সৎ ভাইকে এভাবে হত্যা করা হলো, সেই সম্পত্তি যারা এখন জেলে আছেন তারা কি এই সম্পত্তি ভোগ করতে পারবেন আদৌ তাদের জীবদ্দশায়? তাদের কি বেরিয়ে পড়ার বা জামিনে মুক্তি পাবার কোনো ধরনের কোনো সুযোগ থাকে, যেহেতু অকাট্য বেশ কিছু প্রমাণ ডিবির হাতে রয়েছে? এখনই আসলে বলা যাচ্ছে না যে আদালত আসলে কি সিদ্ধান্ত নেন। এখন তদন্তকারী কর্মকর্তারা একটা তদন্ত করে কিছু তথ্য প্রমাণ তারা হাজির করেছেন। আদালত এটা কতটা গ্রহণ করবেন, তারা আদৌ চূড়ান্তভাবে দোষী কিনা, সেটা কিন্তু আমরা এখনই বলতে পারছি না। এর ছাড়াও যদি তারা দোষী হন, দণ্ডিত হন, সেটা হচ্ছে হত্যার জন্য, কিন্তু জায়গার যে উত্তরাধিকার, সেই অধিকার থেকে তারা বঞ্চিত হবেন, সেটা কিন্তু আসলে আমরা আসলে বলতে পারছি না। সেটা আসলে আবার দেওয়ানি আদালতের আরেকটা বিচারের বিষয়। কারণ হচ্ছে এখন হচ্ছে যে কমলাও নেই, তার ছেলেও নেই, আবার হচ্ছে যারা আসামি তাদের যদি সর্বোচ্চ শাস্তিও হয়, তাদেরও তো সন্তান সন্ততি আছেন, উত্তরাধিকারের ভাবে হয়তো তাদের কাছে এই সম্পদ চলে যাবে। সেটা আসলে আলাদা একটা প্রসঙ্গ, সেটার উত্তর আসলে আমরা এখনই দিতে পারছি না। ওমর, এই ঘটনার বিস্তারিত আপনি তুলে ধরেছেন এবং আমরা পারিবারিক বিরোধের আরও একটি ভয়ানক রূপ, আরও একটি ভয়ানক ঘটনা আমরা দেখলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটি সবার মাঝে জানানোর জন্য। একজন মা, একটি অবুঝ শিশু, নিজেদের বাড়ির পুকুর তাদের শেষ ঠিকানা হওয়ার কথা ছিল না। লোভ আবু আমিনের পুরো পরিবারকেই শেষ করে দিয়েছে। সম্পর্ক যেখানে জমি জমার হিসেবের কাছে এভাবে হার মেনে যায়, সেখানে আসলে হেরে যায় গোটা মানবিকতাই। কমলা ও নোমানের জন্য ন্যায় বিচার এখনো সম্পন্ন হয়নি। বাকি আসামিদের গ্রেপ্তার, চার্জশিট, আদালতের রায়, এই দীর্ঘ পথ এখনো বাকি। কিন্তু এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, যত সময় লাগুক কোনো অপরাধী চিরদিন আড়ালে থাকে না। একটি বন্ধ ফোনের সিগন্যাল থেকে একের পর এক সূত্র ধরে এগিয়ে যাওয়া তদন্ত প্রমাণ করে ধৈর্য আর দক্ষতার হাত ধরে সত্য একদিন সামনে আসবেই। দর্শক, গত পর্বে আমরা দেখিয়েছিলাম খরস্রোতা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা জেলা পদ্মাকন্যা রাজবাড়ী। চরদুর্লাভদিয়া গ্রামের অটোরিকশা চালক ওয়াজেদ আলী খানের 4 সন্তানের মধ্যে সবচেয়ে ছোট আলিম খান। আলিম চাকুরির জন্য ঢাকায় যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হন। একদিন পর নারায়ণগঞ্জের 2500-এ পাওয়া যায় তার মস্তকবিহীন মরদেহ। এই ঘটনার বিস্তারিত দেখানোর চেষ্টা করেছিলাম আমরা। আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব,
তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।